হ্যালো ভিউয়ার্স, অচিতদার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি জেনারেল বা পাশে পড়ছো থার্ড সেমিস্টারে, তোমাদের যে MDC3 বা CC3 পেপারটি রয়েছে, এই পেপারটির একটি ইম্পর্টেন্ট প্রশ্ন, চোলদের গ্রামীণ স্বায়ত্তশাসন ব্যবস্থা। এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আলোচনা শেষে এর যে উত্তর রয়েছে 5 নম্বরের 250 ওয়ার্ডে, সেই অ্যান্সারটিও তোমাদের সামনে তুলে ধরবো। তার আগে বোর্ডে কি লেখা রয়েছে আমরা একবার দেখে নিই। বিএ হিস্ট্রি জেনারেল থার্ড সেমিস্টার MDC3 বা CC3, এখানে প্রশ্নটি হচ্ছে চোলদের গ্রামীণ স্বায়ত্ত শাসন ব্যবস্থা, 5 নম্বরের প্রশ্ন। তা চোল দক্ষিণ ভারতের একটি রাজনৈতিক শক্তি ছিল এবং এই চোলেরা দক্ষিণ ভারতে একটা বিরাট বড় সাম্রাজ্য তৈরি করেছিলেন। সেই বিখ্যাত চোল রাজার ছিলেন চোল রাজা রাজরাজ চোল, রাজেন্দ্র চোল, যারা বিরাট বড় একটা নৌবাহিনী তৈরি করেন। ভারতবর্ষে প্রথম এই চোলেরা একটা বড় ধরনের নৌবাহিনী তৈরি করেন এবং এই নৌবাহিনীর সাহায্যে তারা দক্ষিণ পূর্ব এশিয়ার অনেক জায়গা দখল করেন, শ্রীলঙ্কা দখল করেন, বঙ্গোপসাগরে আধিপত্য স্থাপন করেন। তবে চোলদের আরেকটি গুরুত্বপূর্ণ যেটা অবদান, সেটি কিন্তু এই গ্রামীণ স্বায়ত্তশাসন ব্যবস্থা। চোল রাজারা কেন্দ্রে বা রাজধানীতে বসে রাজত্ব করতেন, আর গ্রামগুলি, বিভিন্ন অঞ্চলের যে গ্রামগুলি শাসিত হতো গ্রাম সভার মাধ্যমে। অর্থাৎ গ্রামের প্রাপ্তবয়স্ক লোকেরা, করদাতারা, তারা একটা সভা তৈরি করতেন, সেই সভার মাধ্যমে গ্রামটা পরিচালিত হতো। অর্থাৎ গ্রামের মানুষরা নিজেদের শাসন নিজেরাই করতেন। এটাকে বলা হচ্ছে স্বায়ত্ত শাসন ব্যবস্থা, অনেকটা এখনকার দিনের পঞ্চায়েতি ব্যবস্থার মতো। যেমন পঞ্চায়েতের মাধ্যমে আমরা প্রতিটা গ্রামের মানুষ, আমরা নিজেদের সমস্যা আমরা গ্রাম সভার মাধ্যমে মিটিয়ে থাকি, ঠিক ভারতবর্ষের ইতিহাসে প্রথম এই স্বায়ত্ত শাসন ব্যবস্থা বা পঞ্চায়েতি ব্যবস্থা এই চোলেরা কিন্তু গড়ে তুলেছিলেন তাদের এই গ্রামীণ স্বায়ত্ত শাসন ব্যবস্থার ভিতর দিয়ে। ডক্টর ভিনসেন্ট স্মিথ বলছেন যে চোলদের এই গ্রামীণ স্বায়ত্ত শাসন ব্যবস্থা ছিল একটা সুষ্ঠু ব্যবস্থা, একটা সুবিন্যস্ত ব্যবস্থা, একটা চিন্তা প্রসূত ব্যবস্থা, একটা সুদক্ষ ব্যবস্থা। এবং এই ব্যবস্থা রাজরাজা চোল এবং রাজা কুলোতুঙ্গের রাজত্বকালে এটা ব্যাপক আকার ধারণ করে, এই চোলদের গ্রামীণ স্বায়ত্তশাসন ব্যবস্থা। এখানে গ্রামের যারা প্রাপ্তবয়স্ক, তারা ভোট দিয়ে বা লটারির মাধ্যমে নির্বাচন করে তারা একটা গ্রাম সভা তৈরি করতেন এবং এই গ্রাম সভা গ্রামের সমস্ত বিষয় দেখাশোনা করতো, বা কোনো সমস্যা হলে, কোনো বিবাদ হলে এই গ্রাম সভার মাধ্যমে বা এই পঞ্চায়েতি ব্যবস্থার মাধ্যমে সেই সমস্যার সমাধান করা হতো। এখন এখানে গ্রাম সভা আবার দুই ভাগে ভাগ ছিল, একটা ছিল উর আর একটা ছিল সভা। উরটা ছিল গ্রামের সমস্ত প্রাপ্তবয়স্ক ব্যক্তিদেরকে নিয়ে এই উর গঠিত হতো, অর্থাৎ গ্রামের সমস্ত মানুষ উরের সদস্য ছিলেন। আর অন্যদিকে সভা ছিল গ্রামের যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তি, যারা বৃদ্ধ মানুষ, বিশেষ করে যারা ব্রাহ্মণ, তাদেরকে নিয়ে তৈরি হতো এই সভা বা মহাসভা। এছাড়া নগরম বলে কিন্তু আরেকটি সংগঠন ছিল, নগরম ছিল নগরে অবস্থিত, অর্থাৎ শহরে অবস্থিত যে সমস্ত বণিক ব্যবসাদাররা ব্যবসা করতেন, তাদের নিজেদের স্বার্থ রক্ষার জন্য এই নগরম নামে প্রতিষ্ঠানটি গড়ে উঠেছিল। তাহলে কি দাঁড়ালো? চোলদের গ্রামীণ স্বায়ত্তশাসন ব্যবস্থায় প্রতিটা গ্রামে একটা করে গ্রাম সভা থাকতো। সেই গ্রাম সভার দুটি অংশ, একটা উর আর একটি হচ্ছে সভা। উড়ে থাকতো গ্রামের সমস্ত মানুষ, প্রাপ্তবয়স্ক করদাতারা এখানে থাকতেন, আর সভাতে থাকতেন গ্রামের বয়োজ্যেষ্ঠ বৃদ্ধ ব্যক্তিরা এবং ব্রাহ্মণেরা। যেমনটা সেই আমরা দেখেছি যে বৈদিক যুগে সভা এবং সমিতি, ঠিক সেই রকম এখানে ছিল উর ও সভা। এবার আমরা দেখব যে নির্বাচন কোন পদ্ধতিতে এখানে নির্বাচন করা হতো। দেখো, এরপরে আমরা দেখছি নির্বাচন পদ্ধতি। তা প্রথমে সভা কথা বলি। সভা গঠিত হতো গ্রামের সমস্ত করদাতা ব্যক্তিদেরকে নিয়ে, এই সভা কিন্তু গঠিত হতো। সভার যে গঠন পদ্ধতি সেটা ছিল অনেক বেশি জটিল। কেমন জটিল ছিল? না, প্রতিটি পাড়া থেকে, পাড়া অর্থাৎ এখানে বলা হতো কুড়ুম্ব, প্রতিটি কুড়ুম্ব বা পাড়া থেকে লটারির মাধ্যমে একজন ব্যক্তিকে নির্বাচন করা হতো এবং নির্বাচিত হতে গেলে তার যোগ্যতার মাপকাঠি ছিল। কিন্তু যে কোনো ব্যক্তি এখানে কিন্তু নির্বাচিত হতে পারতেন না। নির্বাচিত হতে গেলে তার চারিত্রিক শুদ্ধতা থাকতে হবে, তাকে যথেষ্ট সম্পদের অধিকারী হতে হবে, তার যথেষ্ট বয়স হতে হবে। এই সমস্ত মাপকাঠি ঠিকঠাক করে সে নির্বাচিত হতে পারবে। তো এইভাবে প্রতিটি পাড়া বা কুড়ুম্ব থেকে একজন করে ব্যক্তিকে নির্বাচন করা হতো লটারির মাধ্যমে। এইভাবে প্রায় 30 জন ব্যক্তিকে নির্বাচিত করে একটা সভা গঠন করা হতো। এই 30 জন ব্যক্তির মধ্যে 12 জনকে নিয়ে
তৈরি হতো সাংবাৎসরিক সমিতি। সাংবাৎসরিক সমিতির কাজ ছিল সমস্ত গ্রামের সমস্ত বিষয় তদারকি করা। এরপরে আর 12 জনকে নিয়ে তৈরি হতো পুষ্করিণী সভা। এই সভা গ্রামের পুষ্করিণী বা পুকুরগুলি তারা রক্ষণাবেক্ষণ করতেন। তাহলে 12 12 24 আর বাকি থাকে 6 জন। এই বাকি 6 জনকে নিয়ে তৈরি হতো উদ্যান সমিতি। গ্রামের মাঠ ঘাট রাস্তা উদ্যান এগুলো রক্ষণাবেক্ষণ করতেন এই উদ্যান সমিতি। এবং এই সমিতিগুলির অর্থাৎ সাংবাৎসরিক সমিতি, পুষ্করিণী সমিতি, উদ্যান সমিতি, এই সমিতিগুলির কার্যকাল ছিল 1 বছর। 1 বছর পরে আবার পুনরায় প্রতিটি কুটুম্ব বা পাড়া থেকে একজন করে লটারির মাধ্যমে নির্বাচন করে 30 জনকে তৈরি করে 12 জন 12 জন এবং 6 জন করে 3টি সমিতি তৈরি করা হতো, সাংবাৎসরিক, পুষ্করিণী, উদ্যান সমিতি। প্রতি বছর বছর কিন্তু এইভাবে তৈরি করা হতো। এবার আমরা দেখব যে এই সভাগুলোতে আলোচনাটা কিভাবে হতো। দেখো, গ্রামের কর্মপদ্ধতিটা কি, গ্রামের কাজকর্ম কিভাবে করা হবে, এগুলো নিয়ে আলোচনা হতো এখানে। এছাড়া গ্রামের সমস্ত বিষয় এখানে কিন্তু আলোচনা করা হতো। এছাড়া অনেক সময় দেখা যায় যে অনেকগুলি সভা, একের অধিক সভা একসাথে যৌথভাবেও কিন্তু অধিবেশন হতো। তবে এই চোলদের গ্রামীণ স্বায়ত্ত শাসন ব্যবস্থায় 2 জন কর্মচারী ছিলেন খুবই উল্লেখযোগ্য। একজন ছিলেন মধ্যস্থ, আরেকজন ছিলেন করণত্তার। এই মধ্যস্থ এবং করণত্তা এরা ছিলেন রাজার প্রতিনিধি, অর্থাৎ রাজার 2 জন প্রতিনিধি হিসেবে এই 2 ব্যক্তি তারা এই সভাগুলিতে উপস্থিত থাকতেন এবং সবার কাজকর্ম তারা পর্যবেক্ষণ করতেন। বর্তমানে পঞ্চায়েতি ব্যবস্থায় আমরা যেমন সরকারের একজন প্রতিনিধি দেখি পঞ্চায়েতে থাকে যার নাম সেক্রেটারি, ঠিক সেই রকম চোল রাজার 2 জন প্রতিনিধি, একজন মধ্যস্থ, তিনি রাজার পর্যবেক্ষক হিসেবে সভায় উপস্থিত থাকতেন। তিনি কোনো কথা বলতেন না, সবকিছু তিনি লক্ষ্য করতেন, পর্যবেক্ষণ করতেন, সেই অনুযায়ী রাজার কাছে তিনি খবর দিতেন। আরেকজন ছিলেন করণত্তা। করণোত্তরের কাজ ছিল গ্রামে কত পরিমাণ রাজস্ব আদায় হচ্ছে, গ্রামের যে জমি সেই জমির সীমানা কত দূর, এই সমস্ত বিষয় অর্থাৎ হিসাব পরীক্ষা করার কাজ করতেন সরকারি তরফে, রাজার তরফ থেকে এই করণোত্তর। তাই চোলদের গ্রামীণ স্বায়ত্ত শাসন ব্যবস্থায় এই মধ্যস্থ অর্থাৎ মধ্যস্থতাকারী রাজা এবং গ্রাম বা রাজা এবং প্রজা এদের মধ্যে মধ্যস্থতা করতেন এই মধ্যস্থ নামক কর্মচারী, এবং করণোত্তর ছিলেন হিসাব পরীক্ষক। তাই ডক্টর ভিনসেন্ট স্মিথ বলেছেন যে চোলদের এই গ্রামীণ স্বায়ত্ত শাসন ব্যবস্থা ছিল যথেষ্ট পরিমাণে চিন্তা প্রসূত, অর্থাৎ ভাবনা চিন্তা করে মাথা ঘাটিয়ে এই গ্রামীণ স্বায়ত্ত শাসন ব্যবস্থাকে চালু করা হয়েছিল, এবং এই শাসন ব্যবস্থা ছিল একটা সুদক্ষ শাসন ব্যবস্থা। তবে ডক্টর A.L. বাসাম তার দ্য ওয়ান্ডার দ্যাট ওয়াজ ইন্ডিয়া, অর্থাৎ বাংলা করলে দাঁড়ায় অতীতের উজ্জ্বল ভারত, এই গ্রন্থে তিনি বলেছেন যে চোলদের এই গ্রামীণ স্বায়ত্ত শাসন ব্যবস্থায় এই যে উর, সভা, নগরম এগুলিতে ধনী ব্যক্তিদের প্রাধান্য ছিল। কারণ এখানে সদস্য হতে গেলে তাকে যথেষ্ট জমির মালিক হতে হবে, তাকে অনেক বিষয়ে জ্ঞান থাকতে হবে, তাকে যথেষ্ট বয়স হতে হবে। এইগুলো কিন্তু ধনী ব্যক্তি ছাড়া সাধারণ মানুষের পক্ষে সম্ভব ছিল না। তাই চোল গ্রামীণ স্বায়ত্ত শাসন ব্যবস্থায় ধনী ব্যক্তিদের প্রাধান্য ছিল বলে ডক্টর A.L. বাসাম মন্তব্য করেছেন। তা যাই হোক, এই ছিল অল ওভার চোলদের স্বায়ত্ত শাসন ব্যবস্থা, যেখানে মূল বিষয় যদি সার সংক্ষেপে বলা হয় যে চোলদের প্রতিটা পাড়া থেকে, কুটুম্ব বা পাড়া থেকে একজন করে ব্যক্তি নিয়ে 30 জনকে নিয়ে একটা সভা তৈরি হতো। সেই সভার 30 জনকে নিয়ে তার মধ্যে 12 জনকে নিয়ে হতো সাংবাৎসরিক, 12 জনকে নিয়ে পুষ্করিণী এবং 12 জনকে নিয়ে হতো উদ্যান সমিতি। 1 বছরের জন্য এই সমিতি তৈরি করা হতো। এছাড়া গ্রামের প্রতিটা সভা 2টি অংশে ভাগ ছিল। একটা উর, যেটা গ্রামের প্রাপ্তবয়স্ক সমস্ত করদাতারা সেখানে থাকতেন, আর একটি ছিল সভা যেটা বয়োবৃদ্ধ বা ব্রাহ্মণদেরকে নিয়ে তৈরি হয়েছিল। এছাড়া ছিল নগরম, যেটা নগরের ধনী বণিকদের নিজেদের স্বার্থ রক্ষার জন্য তারা এটা তৈরি করে। এই সভাগুলিতে গ্রামের সমস্ত বিষয় নিয়ে আলোচনা হতো, কর্মপদ্ধতি নিয়ে আলোচনা হতো। এছাড়া অনেকগুলি সভা একসাথে যৌথ অধিবেশন করতেন। আর ছিল করণোত্তর ও মধ্যস্থ বলে 2 কর্মচারী। মধ্যস্থতা করতেন, তিনি পর্যবেক্ষক হিসেবে, রাজার প্রতিনিধি হিসেবে সভায় উপস্থিত থাকতেন। আর করণোত্তর গ্রামে রাজস্বের হিসাব রাখতেন, জমি জমার সীমানা নির্ধারণ করে দিতেন। তো এই হচ্ছে চোলদের গ্রামীণ স্বায়ত্ত শাসন ব্যবস্থা। আশা করি কিছুটা হলেও একটা বেসিক ধারণা তোমাদেরকে দিতে পারলাম। এবার এর যে 250 ওয়ার্ডের যে অ্যান্সার আছে 5 নম্বরের, সেই অ্যান্সার নিয়ে আমি তোমাদের সামনে অন স্ক্রিনে আলোচনা করছি। হিস্ট্রি জেনারেল 3rd সেমিস্টার MDC 3 বা CC 3
চোলদের আমলে স্থানীয় স্বায়ত্ত শাসন সম্পর্কে টিকা লেখো মার্কস 5। প্রাচীন যুগে দাক্ষিণাত্যের ইতিহাসে চোল রাজাদের শাসনকাল একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা করেছিল। চোল রাজাদের সুদক্ষ ও উন্নত শাসন ব্যবস্থা প্রশংসার দাবি রাখে। ইতিহাসবিদ ডক্টর ভিনসেন্ট স্মিথ বলেছেন যে অতীতকালে চোল রাজ্যে প্রচলিত শাসন ব্যবস্থা ছিল খুবই সুষ্ঠু, সুদক্ষ, সুবিন্যস্ত। প্রথম রাজরাজ ও কুলোতুঙ্গের মধ্যবর্তীকালে চোল শাসন ব্যবস্থা তার চূড়ান্ত রূপ লাভ করে। স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা প্রণয়ন ছিল চোল শাসন ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। চোল শাসন ব্যবস্থায় গ্রামীণ প্রতিষ্ঠানগুলি যথেষ্ট স্বাধীনতা ভোগ করত। প্রাপ্তবয়স্ক পুরুষদের ভোটদানের ভিত্তিতে গ্রামের সাধারণ সভা নির্বাচিত হতো। গ্রামের শাসন পরিচালনার দায়িত্ব ছিল মূলত এই সভার হাতে। এছাড়া বিভিন্ন ধর্মীয়, সামাজিক ও অর্থনৈতিক গোষ্ঠী গ্রামের শাসন পরিচালনার দায়িত্ব পালন করত। গ্রাম সভার দুটি ভাগ ছিল, যথা উর ও সভা। এছাড়া নগরম নামে এক প্রকার সমিতি ছিল যারা শুধু ব্যবসায়ীদের স্বার্থ দেখাশোনা করত। গ্রামের প্রাপ্তবয়স্ক সকল মানুষ উরের সদস্য ছিলেন। ব্রাহ্মণদের গ্রাম সমিতিকে সভা ও মহাসভা বলা হতো। গ্রাম সভাগুলি তাদের কর্মসূচি রূপায়ণে পূর্ণ স্বাধীনতা ভোগ করত। প্যারা করে দেখো, গ্রামের করদাতাদের নিয়ে উর গঠিত হতো। সভার গঠন পদ্ধতি ছিল জটিল। প্রথমে বিভিন্ন গ্রামের কুড়ুম্ব বা পাড়া থেকে যোগ্য ব্যক্তিদের মনোনীত করা হতো। প্রতি কুড়ুম্ব থেকে মনোনীত ব্যক্তিদের মধ্য থেকে অবশেষে একজনকে বেছে নেওয়া হতো। এভাবে 30 জনকে ঠিক করা হতো। এদের মধ্যে 12 জনকে নিয়ে সাংবাৎসরিক সমিতি, 12 জনকে নিয়ে উদ্যান সমিতি এবং 6 জনকে নিয়ে পুষ্করিণী সমিতি গঠিত হতো। এদের কার্যকালের মেয়াদ ছিল 1 বছর। প্রতিটি নাড়ুর একটি নিজস্ব সভা থাকতো, এর নাম ছিল নাত্তার। প্যারা করে উক্ত সভাগুলির কর্মপদ্ধতি সম্পর্কে বিস্তারিতভাবে জানা যায় না। সম্ভবত সভায় সমস্ত বিষয়ে আলোচনা হতো। কোনো কোনো সময় কয়েকটি গ্রাম সভা মিলে যৌথ অধিবেশন বসত। চোলদের গ্রামীণ শাসন ব্যবস্থার সঙ্গে যুক্ত 2 জন কর্মচারীর কথা জানা যায়। এরা হলেন মধ্যস্থ ও করণোত্তার। সম্ভবত গ্রাম সভার অধিবেশনে কেন্দ্রের প্রতিনিধি ও পর্যবেক্ষক হিসেবে উপস্থিত থাকতেন মধ্যস্থ। করণোত্তারের দায়িত্ব ছিল হিসাব পরীক্ষা করা এবং ভূমি রাজস্ব, জমির সীমার বিষয়ে নজর রাখা। সভা এদের পারিশ্রমিক নির্ধারণ করে দিত। প্যারা করে দেখো, প্রাচীন ভারতের ইতিহাসে চোল শাসন ব্যবস্থা বিশেষ তাৎপর্যপূর্ণ একটি অধ্যায় ছিল। রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠার পাশাপাশি চোল রাজারা এক উন্নত শাসন ব্যবস্থা চালু করেছিলেন। ডক্টর ভিনসেন্ট স্মিথ বলেছেন, চোল শাসন ব্যবস্থা ছিল যথেষ্ট চিন্তাপ্রসূত ও সুদক্ষ। অবশ্য ইতিহাসবিদ এল বাসাম বলেছেন যে চোলদের স্থানীয় প্রশাসনে ধনী লোকেরাই প্রাধান্য পেত। দরিদ্র বা নারীদের কোনো ভূমিকা সেখানে ছিল না। এই ছিল চোলদের স্থানীয় গ্রামীণ স্বায়ত্তশাসন ব্যবস্থা। তার টিকা উত্তরটি তোমাদের সামনে আলোচনা করলাম। এটি সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও ক্লাসে। ততক্ষণে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত জানাবে কমেন্ট সেকশনে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।